হ্যালো এভরিবডি, edtubebd.com এ তোমাদের স্বাগতম। আমি লিখন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলটা আসলে রাদারফোর্ড পরমাণু মডেলের পরে নতুনভাবে রাদারফোর্ড পরমাণু মডেলের পরে বোর পরমাণু মডেলটাকে স্বীকৃত করা হয়েছে। এখন আমরা যেটা বোর পরমাণু মডেলের যে জিনিসপত্র দেখব সেটা হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত ধারণা। বোর পরমাণু মডেলের ফার্স্টে যে ধারণাটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে তিনি শক্তিস্তরটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে এরকম ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো স্থির নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান, ঠিক আছে, এরকম টাইপের আর কি। আচ্ছা, স্থির কক্ষপথে ঘূর্ণায়মান যখন তারা নির্দিষ্ট এই স্থির কক্ষপথটাকে বলা হচ্ছে শক্তি স্তর। এটাকে বলা হচ্ছে কি শক্তি স্তর। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে শক্তি স্তর। এখন এই নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রনসমূহ কোনো ধরনের শক্তি বিকিরণও করবে না, আবার শক্তির শোষণও হবে না। ফলে তারা কোনো ধরনের শক্তির বিকিরণ বা শক্তির শোষণ না হওয়ার ফলে এরা কোনো ধরনের ইলেকট্রন যে লম্ফটা হয় সেই লম্ফটা তারা দিতে পারবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত প্রথম ধারণা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে কথাটা তিনি বলছেন সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। তিনি বলছেন যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2π এর সমানুপাতিক আর কি, ঠিক আছে। তার মানে কি H/2π এর সমানুপাতিক। এখন এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এখন এখানে এমটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে বেগ, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, যেটাই বলো ওই শক্তি স্তরটার ব্যাসার্ধ আর কি। আর এখানে এনটা হচ্ছে তোমার শক্তি স্তর, শক্তি স্তর। এই যেটা আছে এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার বোরের সেকেন্ড যে ধারণাটা, সেই ধারণাটা। এরপরে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এখন আমরা তো জানি যে শক্তি স্তর একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে, তখন হচ্ছে সে কোনো ধরনের শক্তি শোষণও করে না, আবার শক্তি বিকিরণও করে না। কিন্তু এই মতবাদটার মধ্যে যেটা বলছেন তিনি সেটা হচ্ছে যে ইলেকট্রনসমূহ যখন শক্তির বিকিরণ করবে, যখন শক্তির বিকিরণ হবে, তখন সে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথের দিকে ধাবিত হবে। তার মানে কি, সে যদি ইলেকট্রন যদি এই 1 2 3, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর বলে এটাকে। আচ্ছা, তৃতীয় শক্তি স্তরে থাকা একটা ইলেকট্রন যদি শক্তির বিকিরণ করে তাহলে সে এই তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে। এখন কথা হচ্ছে সে কেন মাঝখানের এই স্পেসটার মধ্যে থাকলো না। এখানে যেটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। কারণ হচ্ছে এই যে ইলেকট্রন যে লম্ফটা,
এই লম্ফটা অবশ্যই কোয়ান্টাম এক কোয়ান্টা লম্ফ বা 2 কোয়ান্টা বা একটা এইচ নিউ এর সাথে সম্পর্কিত, আমরা যেটাই বলি না কেন, E2 মাইনাস E1 হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে এনার্জি আর কি, শক্তির যে মাত্রাটা এটা। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এক কোয়ান্টা লম্ফ মানে সে যখন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে তখন আমি বলবো তখন সে শক্তির বিকিরণ করে এই দ্বিতীয় শক্তি স্তরে চলে আসলো। এখন যদি এই দ্বিতীয় শক্তি স্তরে থাকা কোনো ইলেকট্রন শক্তির শোষণ করে তাহলে সে তৃতীয় শক্তি স্তরে ধাবিত হয়। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইলো যে ইলেকট্রন সমূহ শক্তির বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে ধাবিত হয় এবং ইলেকট্রন সমূহ শক্তি শোষণ করে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। এটাই হচ্ছে আসলে বোরের পরমাণু মডেলের 3টা কনসেপ্ট বা প্রস্তাব। আমরা এই প্রস্তাব 3টা আলোচনা করলাম। এখন এই বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা দেখব। আচ্ছা, বোরের পরমাণু মডেলের প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে সে শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালীকে সে ব্যাখ্যা করতে পারে, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে না। এটা হলো 1 নম্বর সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এই যে আমরা এতক্ষণ যে মডেলটা নিয়ে আলোচনা করলাম এটা আসলে একটা দ্বিমাত্রিক মডেল। ত্রিমাত্রিক কোনো কিছু সে বর্ণনা করতে পারে না, মানে এই মডেলটা থেকে আমি ত্রিমাত্রিক কোনো ধারণা আমরা পাবো না আর কি পরমাণুর, এখানে শুধুমাত্র দ্বিমাত্রিক ধারণাটা পাবো। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে বোর যেটা করছেন সেটা হচ্ছে যে তিনি ইলেকট্রনটাকে কণা হিসেবে ধরছেন। ঠিক আছে, কিন্তু আমরা ডি ব্রগলির নীতি অনুযায়ী আমরা যেটা জানি, ডি ব্রগলির সমীকরণ মতবাদ অনুযায়ী যেটা জানি সেটা হচ্ছে যে ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুই ফর্মেই থাকতে পারে, মানে তার দুটা ধর্মই আছে। আচ্ছা, সেক্ষেত্রে বোরের এইটাও এক ধরনের সীমাবদ্ধতা। আচ্ছা, এখন এই যে আমার হাইড্রোজেন বর্ণালীতে জিম্যান প্রভাব আর হচ্ছে স্টার্ক প্রভাব, যেটাকে বলা হচ্ছে জিম্যান প্রভাবটা হচ্ছে তোমার যে তড়িৎ চুম্বকীয় যে প্রভাবটা, এটাকে বলা হচ্ছে জিম্যান প্রভাব, আর তড়িৎ যে প্রভাবটা এটাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। এই স্টার্ক প্রভাব আর জিম্যান প্রভাবের ফলে যে সূক্ষ্ম যে বর্ণালীর সৃষ্টি হয় পারমাণবিক বর্ণালীর, এই পারমাণবিক বর্ণালীর কিন্তু ব্যাখ্যা এই বোর পরমাণু মডেল দিতে পারে না। আচ্ছা, এখন অবস্থান ও ভরবেগ, আমরা এই দ্বিতীয় যে ধারণাটা অনুযায়ী আমরা যেটা বলতে পারলাম সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগ h/2π এর সমানুপাতিক। মানে তোমার হচ্ছে এখানে আমি কিন্তু একটা কৌণিক ভরবেগ একটা জিনিসটা ধরলাম, এক্ষেত্রে আমি কিন্তু এর অবস্থান এবং ভরবেগ দুইটাই কিন্তু আমার জানা। এখন কথা হচ্ছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী তিনি যেটা বলছেন হাইজেনবার্গ, যে কোনো পরমাণুর ইলেকট্রনের অবস্থান যদি আমি নিশ্চিত হতে পারি তাহলে কিন্তু তার ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়ে, আবার ভরবেগ যদি আমি ভরবেগ যদি মাপতে পারি তাহলে তার অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে। আচ্ছা, এক্ষেত্রে আমি কিন্তু এই মডেলটার ভরবেগ সম্পর্কিত ধারণাটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, তাই এটাও এক ধরনের সীমাবদ্ধতা আমি ধরতে পারি। অবস্থান ও ভরবেগ একসাথে নির্ণয় করা অসম্ভব। এটাই হচ্ছে আসলে বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এটা আমার আলোচনা করা হলো। ধন্যবাদ। এটা